কিডনি রোগ হলে ক্লান্তি আসবেই, এটা খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু এই যে ক্লান্তি, এটা কিন্তু শুধু একটা সাধারণ লক্ষণ না। এর পেছনে আসলে একটা বেশ জটিল বায়োলজিক্যাল গল্প লুকিয়ে আছে। চলুন আজকে আমরা সেই গল্পের গভীরে ঢুমারব। তো আসল প্রশ্নটা হলো, কেন কিডনি রোগের সাথে এই ক্লান্তির সম্পর্কটা ঠিক কি? এটা এত বড় একটা সমস্যা কেন? চলুন এই সাধারণ কিন্তু প্রায় ভুলভাবে বোঝা ব্যাপারটার রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, কিডনির সাথে এর সংযোগটা বোঝার আগে আমাদের একটু অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে কথা বলতে হবে। মানে পুরো বিষয়টা বুঝতে হলে শুরুটা করতে হবে এখান থেকেই। খুব সহজ ভাষায় যদি বলি, অ্যানিমিয়া মানে হলো রক্তে যথেষ্ট পরিমাণে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের অভাব। এই লোহিত রক্তকণিকাগুলোই কিন্তু আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটা করে। তো যখন এগুলোর ঘাটতি হয়, তখন কি হয়? সোজা কথায় শরীর ঠিকমতো অক্সিজেন পায় না, আর তার ফল ক্লান্তি, দুর্বলতা সব এসে ভর করে। অ্যানিমিয়া কিন্তু অনেক কারণেই হতে পারে। ধরুন আয়রনের অভাব হলো বা কোনো ভিটামিনের ঘাটতি, অনেক কিছু। কিন্তু আজকে আমাদের আলোচনার ফোকাসটা থাকবে দীর্ঘস্থায়ী রোগের উপর, আর নির্দিষ্ট করে বললে কিডনি রোগের উপর। তো এবার আসল জায়গায় আসা যাক। কিডনি রোগের সাথে অ্যানিমিয়ার সম্পর্কটা ঠিক কোথায়? আর ঠিক এখানে কিন্তু গল্পটা আসল মোড় নেয়। এই চার্টটা একবার দেখুন। কিডনির অবস্থা যত খারাপ হতে থাকে, অ্যানিমিয়ার ঝুঁকিও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে। স্টেজ 3-তে যেখানে প্রায় 17% মানুষ আক্রান্ত, স্টেজ 4 আর 5-এ গিয়ে সেই সংখ্যাটা দেখুন 50%-এরও বেশি। মানে প্রতি দুজনে একজনেরও বেশি। সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় সমস্যাটা কতটা গভীর। এখন এর যে ক্লাসিক ব্যাখ্যাটা আমরা এতদিন শুনে এসেছি, সেটা বেশ সোজা সাপটা। দেখুন, সুস্থ কিডনি ইপিও নামের একটা হরমোন তৈরি করে। এই ইপিও আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারোকে গিয়ে সিগন্যাল দেয় যে লোহিত রক্তকণিকা তৈরি করো। এখন কিডনির সমস্যা হলে কি হবে? ইপিও তৈরি কমে যাবে, আর তার ফলে অ্যানিমিয়া হবে। সহজ, তাই না? কিন্তু আসল কথা হলো, এটা গল্পের মাত্র অর্ধেক। এই উদ্ধৃতিটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানীরা এখন বলছেন, আরে না, শুধু ইপিওর অভাবই একমাত্র কারণ না। এর পিছনে আয়রনের ঘাটতি আছে, ইনফ্লেমেশন বা প্রদাহ আছে, আরও অনেক কিছু জড়িয়ে আছে। মানে আসল গল্পটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল। আর এখানেই আমাদের গল্পে এক নতুন চরিত্রের আগমন হচ্ছে। নামটা মনে রাখুন, হেপসিডিন। একে আপনি এই গল্পের মূল চাবিকাঠি বলতে পারেন, বা আমাদের গল্পের ভিলেন হিসেবেও ভাবতে পারেন। ব্যাপারটা এখানেই সবচেয়ে অদ্ভুত। সমস্যাটা কিন্তু শরীরে আয়রনের অভাব নিয়ে নয়। আয়রন ঠিকই আছে, কিন্তু শরীর সেটাকে ব্যবহারই করতে পারছে না। একেই বলে ফাংশনাল আয়রন ডেফিসিয়েন্সি। মানে ব্যাপারটা এমন যে আপনার ভাণ্ডার ভর্তি, কিন্তু সেই ভাণ্ডারের চাবিটাই হারিয়ে গেছে। আর আমাদের গল্পের সেই হারিয়ে যাওয়া চাবি, বা বলা ভালো দ্বাররক্ষক, সেটাই হলো এই হেপসিডেন। এটা লিভারে তৈরি হওয়া একটা হরমোন, আর এটাই আমাদের শরীরে আয়রন সাপ্লাইয়ের মাস্টার কন্ট্রোলার। কখন আয়রন শরীরে ঢুকবে, কখন স্টোর থেকে বেরোবে, সব সিদ্ধান্ত নেয় এই একাই। এখন প্রশ্ন হল, তাহলে কিডনি রোগীদের ক্ষেত্রে এই হেপসিডিনটা ভিলেন হয়ে ওঠে কেন? কারণটা হলো, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি নিজেই কিন্তু শরীরে একটা দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে রাখে। আর ঠিক এখান থেকেই একটা দুষ্টচক্র বা ভিশিয়াস সাইকেল শুরু হয়ে যায়। দেখুন, কিডনি রোগের কারণে শরীরে ইনফ্লেমেশন বাড়ছে। সেই ইনফ্লেমেশন লিভারকে সিগন্যাল পাঠাচ্ছে, আরও হ্যাপসিডিন বানাও। আর এই অতিরিক্ত হ্যাপসিডিন কি করছে? শরীরের সব আয়রনের দরজায় তালা ঝুলিয়ে দিচ্ছে। ফলশ্রুতি, বোন ম্যারো আর লোহিত রক্তকণিকা বানানোর জন্য আয়রনই পাচ্ছে না, আর অ্যানিমিয়া আরও ভয়াবহ রূপ নিচ্ছে। তাহলে এর সমাধানটা কি? এখানেই আসছে একটা দারুণ ব্যাপার। বিজ্ঞানীরা এখন আর শুধু বাইরে থেকে হরমোন সাপ্লাই করার কথা ভাবছেন না, বরং তারা চেষ্টা করছেন শরীরের ভেতরের এই জটিল সিস্টেমটাকে কাজে লাগানোর, বা বলা যেতে পারে হ্যাক করার। পদ্ধতি দুটোর পার্থক্যটা একটু দেখুন। পুরনো অ্যাপ্রোচটা কি ছিল? সোজা বাইরে থেকে ইপিও হরমোন দিয়ে দেওয়া।
কিন্তু নতুন অ্যাপ্রোচটা অনেক বেশি স্মার্ট। এখানে চেষ্টা করা হচ্ছে হেপসিডিনকে কন্ট্রোল করে শরীরের সেই তালাবন্ধ আয়রনকে মুক্ত করার, যাতে শরীর নিজেই নিজের ইপিও তৈরি করতে পারে, অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়তে পারে। এটা হলো শরীরের সাথে যুদ্ধ করা নয়, বরং শরীরকে সঙ্গে নিয়ে কাজ করা। এই যে নতুন চিন্তাভাবনা, এর একটা দারুণ আর খুব বাস্তব উদাহরণ হচ্ছে সাম্প্রতিক একটা গবেষণা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই গবেষণায় সমাধান হিসেবে এমন একটা জিনিস ব্যবহার করা হয়েছে যা আমাদের সবার খুব পরিচিত। কেউ কি ভাবতে পারে যে খুব সাধারণ পরিচিত একটা ভিটামিন এই জটিল সমস্যার সমাধানের একটা অংশ হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও গবেষণাটা কিন্তু ঠিক এই প্রশ্নটা নিয়েই শুরু হয়েছিল। গবেষণাটার ডিজাইন খুব সহজ ছিল। 2021 সালের এই ট্রায়ালে হিমোডায়ালাইসিসের রোগীদের দুটো দলে ভাগ করা হয়। একটা দলকে তাদের রেগুলার চিকিৎসার সাথে 3 মাস ধরে ভিটামিন সি দেয়া হয়, আর অন্য দলটা শুধু তাদের রেগুলার চিকিৎসাই পায়। উদ্দেশ্যটা একদম পরিষ্কার ছিল, দেখা যাক ভিটামিন সি যোগ করার ফলে আদৌ কোনো পার্থক্য হয় কিনা। আর ফলাফল এক কথায় চমকে দেওয়ার মতো। যে গ্রুপটা ভিটামিন সি নিয়েছিল, মাত্র 3 মাস পর তাদের শরীরে সেই আয়রনের দ্বাররক্ষক মানে হেপসিডিনের মাত্রা গড়ে 30% বেশি কমে যায়। ভাবা যায়? শুধু এটাই নয়, আরও আছে। মনে আছে যে ইনফ্লেমেশনের জন্য হেপসিডিন বেড়ে যাচ্ছিল? ভিটামিন সি সেটাও কমাতে সাহায্য করেছে। দেখা গেছে তাদের শরীরে ইনফ্লেমেশন মার্কার কমেছে প্রায় 35%। গবেষকদের সিদ্ধান্ত তাই খুবই পরিষ্কার ছিল। তারা বলছেন, মুখে খাওয়ার সাধারণ ভিটামিন সি সাপ্লিমেন্টও কিন্তু এই ধরনের রোগীদের ক্ষেত্রে হেপসিডিন আর ইনফ্লামেশন কমিয়ে অ্যানিমিয়ার চিকিৎসায় একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম? 1. কিডনি রোগের অ্যানিমিয়া শুধু হরমোনের অভাব নয়, এটা ইনফ্লামেশন আর আটকে পড়া আয়রনের একটা জটিল খেলা। 2. এই খেলার মূল নিয়ন্ত্রক হল হেপসিডিন নামের হরমোনটা, আমাদের সেই আয়রন দ্বাররক্ষক। 3. আধুনিক চিকিৎসা এখন শরীরের সিস্টেমকে ভেতর থেকে ঠিক করার দিকে ঝুঁকছে। আর 4. ভিটামিন সি এর মতো অতি সাধারণ একটা জিনিসও এই জটিল সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। আর সবশেষে এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিজ্ঞান যত আমাদের শরীরের এই সব লুকানো নিয়মগুলো খুঁজে বের করছে, ততই মনে হয় হয়তো এমন আরও কত সহজ সমাধান আমাদের চোখের সামনেই কোথাও লুকিয়ে আছে, শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়।